বেপুরটা কোথায় যেখানে ধরা পড়লো এই ইরানের জলযানটি, এই বেপুরটা কোথায় সেটা আপনাদেরকে আমরা দেখাবো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে। সেখানে আমরা বেপুর, এই বেপুর জায়গাটা কোথায় না কেরালায়, কেরালার কোথায় কোজিকোড জেলার অন্তর্গত বেপুর। বেপুর একটি প্রাচীন বন্দর শহর যেটা কিনা কেরালার পশ্চিম প্রান্তে অবস্থিত, পশ্চিম উপকূল বেপুর, এবং সেটি কোজিকোডের অন্তর্গত। সেই বেপুর যার আগের নাম ছিল, প্রাচীনকালে যার নাম ছিল ভয়পুরা, যেটা কিছুক্ষণ আগে ঈশানদেবও বলছিল, সেখানে সন্দেহজনক জলযান আটক করা হলো। ইরানের সন্দেহজনক জলযান আটক করা হলো কোথায় না এই দক্ষিণ প্রান্তে, ভারতের দক্ষিণ প্রান্তে কেরালার পশ্চিম উপকূল বেপুরে, বেপুর বন্দরের পশ্চিমে এই জলযানটিকে আটক করা হলো। যেখানে আমরা দেখছিলাম ছবিতে যে এই জলযানটিকে ঘিরে ধরেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বিভিন্ন জাহাজ, এবং সেই সঙ্গে মাথার উপর চক্কর কাটছে কে না হেলিকপ্টারগুলো। এর পাশাপাশি বেপুর বন্দর কেরলের কোজিকোড জেলার উপকূলে অবস্থিত, যেটা আমরা বলছি কোজিকোড জেলা কেরলের পশ্চিমে, এবং তারই একটি উপকূল একটি বন্দর শহর বলা যায়, তা হলো বেপুর। এই বেপুর কিন্তু অত্যন্ত প্রাচীন একটি বন্দর শহর, এবং এই বন্দরের শহরের সঙ্গে অনেক আগে যখন তার নাম ছিল ভয়পুরা, সেই সময়ও মধ্য এশিয়ার সঙ্গে নৌ যোগাযোগ ছিল। এবার ভেবে দেখুন, এই নৌ যোগাযোগ ছিল কখন না, যখন তার নাম এই বেপুরা ছিল না তখনও। সেই সময় থেকে আজ পর্যন্ত এই নৌ যোগাযোগটা যে ছিল, তার মধ্যে হঠাৎ করে আজ দেখা যাচ্ছে যে ইরানের জলযান সন্দেহজনকভাবে বেআইনিভাবে ভারতের জলসীমায় ঢুকে পড়ল বেপুরাতে। আর সেখান থেকেই এই যে আমরা এতগুলো কথা বলছি, সেখান থেকেই সন্দেহের উদ্রেক হচ্ছে যে কি করে এত নিরাপত্তা স্তর পার করে এই জলসীমার মধ্যে বেআইনিভাবে ঢুকে পড়ল ইরানের একটা মাছ ধরা নৌকো। সেটা কি করে সম্ভব? সত্যিই কি আপাত নিরীহ, নাকি এর মধ্যে বড়সড় চক্রান্ত, বড়সড় ষড়যন্ত্র রয়েছে ঈশান? সেই প্রশ্নটাই উঠে আসছে বারবার। বিশাখা আপনাদের দেখালো যে কোন এলাকা থেকে ইরানের এই সন্দেহজনক জলযানকে আটক করা হয়েছে, সেটা কেরলের কোঝিকোড জেলার বেপুর বন্দরের পশ্চিম দিক থেকে। কিন্তু এই জায়গা থেকে সেই জায়গার দূরত্ব কতটা, যেখান থেকে এই জলযান এসেছে সেটা একবার দেখে নেব। কারণ উপকূলরক্ষী বাহিনী সূত্রে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে ইরানি জলযান, ইরানি ফিশিং ভেসেল যেটা আটক করা হয়েছে সেটা ইরান থেকে এসেছে। ইরানের অবস্থানটা কোথায় একবার দেখে নিন। এইখানে ইরান, এবং ইরানের সবচেয়ে কাছাকাছি ভারতের সবচেয়ে কাছাকাছি থাকা কোনো ইরানি বন্দরের নাম হলো চাবাহার। সেই চাবাহার বন্দরের উপস্থিতি মোটামুটি এইরকম একটা জায়গা। সেই চাবাহার থেকেও যদি আমরা ধরে নিই যে এই ফিশিং ভেসেল যাত্রা শুরু করেছিল, তাহলেও তাকে প্রায় 2381 কিলোমিটার পথ অতিক্রম করে কেরলের উপকূলের কাছে পৌঁছতে হবে। অর্থাৎ যে ফিশিং ভেসেল ধরা পড়েছে, যে মাছ ধরার নৌকা ধরা পড়েছে উপকূলরক্ষী বাহিনীর হাতে, সেই মাছ ধরার নৌকাগুলো সাধারণত যে দেশের নৌকা, সেই দেশের জলসীমার মধ্যেই তারা মাছ ধরে, তার বাইরে তারা বেরোয় না। কখনো কখনো আন্তর্জাতিক জলসীমায় যায়, কিন্তু দিক ভুল না করলে বা পথ হারিয়ে না ফেললে অন্য দেশের জলসীমায় এই মাছ ধরার নৌকো কখনো ঢোকে না। যদি আমরা ধরে নিই ইরানের চাবাহার বন্দর থেকেও ওই ফিশিং ভেসেল বেরিয়েছিল, চাবাহারের কথা বলছি কারণ আবার বলছি, ভারত থেকে যদি ইরানের দিকে চোখ রাখা যায় তাহলে সবচেয়ে কাছাকাছি ইরানি বন্দরের নাম চাবাহার। তো ভারতের সবচেয়ে কাছাকাছি থাকা বন্দরটা থেকেও যদি ওই ফিশিং ভেসেল বেরিয়ে গিয়ে থাকে, এবং তারপরে যদি সে পথ হারিয়ে ফেলে থাকে, দিক ভুলে গিয়ে থাকে, তাহলে প্রথমে কিন্তু সে ঢুকবে মাঝখানে থাকা পাকিস্তানের জলসীমায়। পাকিস্তানের জলসীমা পেরিয়ে গেলে তবে তাকে ভারতীয় জলসীমায় ঢুকতে হবে, এবং সেখানেও সে গুজরাটের উপকূল বা উত্তর মহারাষ্ট্রের উপকূলে আসতে পারে। কিন্তু এটা একেবারে সরাসরি কেরল পর্যন্ত চলে গেল, প্রায় 2500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। এটা কিভাবে সম্ভব? অনেকটা হয়তো ভাবছেন যে একটা ফিশিং ভেসেল, একটা মাছ ধরার নৌকোই তো ধরা পড়েছে, নিরীহ ব্যাপার, এ আর কি এমন ব্যাপার, এটা নিয়ে এত ভাবনা চিন্তা করার কি আছে? কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা করার কি আছে, যারা ভাবছেন তাদের মনে করিয়ে দিতে চাইব যে মুম্বাই হামলা করতে এসেছিল, 26/11 হামলার যে জঙ্গিরা মুম্বাইতে হামলা করতে এসেছিল পাকিস্তান থেকে, তারাও কিন্তু এই মাছ ধরার নৌকার আশ্রয় নিয়েই আরব সাগরের জলরাশি পেরিয়ে মুম্বাই পর্যন্ত পৌঁছেছিল, মনে রাখবেন।
নিরাপত্তা বিশেষজ্ঞ তথা প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এ বিষয়ে কি বলছেন শুনবো। ভারত পাকিস্তান জল সীমানার মধ্যে ভারতীয় নৌবাহিনী এবং কোস্টগার্ড যে ইরানি ভেসেলটাকে আটক করেছে, এটা নিঃসন্দেহে প্রমাণ করে দেয় যে ভারতের নৌবাহিনী এবং কোস্টগার্ড অনেক শক্তিশালী এখন। বিশেষ করে 2008-এর 26/11 যে হামলা, সেই হিসাবে দেখতে গেলে একটা নিঃসন্দেহে এগুলো বড় সাফল্য। কারণ 2008, 26/11-তে কোস্টগার্ড এবং নৌবাহিনী যে ব্যর্থ হয়েছিল এতে কোনো সন্দেহ নেই। তাহলে করাচি থেকে এত দূর উপকূলে এসে সন্ত্রাসবাদীরা হামলা করতে পারে ভারতের মাটিতে, এটা একটা অত্যন্ত লজ্জার বিষয়। এবং তারপরে কিন্তু অভাবনীয় উন্নতি হয়েছে নৌবাহিনী এবং কোস্টগার্ডের, বিশেষ করে গত 10 বছরে যত আমরা প্রযুক্তির সাহায্য নিয়েছি এবং যেরকমভাবে শক্তিশালী করা হয়েছে নৌবাহিনী এবং কোস্টগার্ডকে, জলসীমার মধ্য দিয়ে এসে ভারতবর্ষে কোনো ভারত বিরোধী শক্তি আর যে কিছু করতে পারবে না সেটা আবার প্রমাণ হয়ে গেল। আমরা যখন এই ছবিগুলো দেখাচ্ছি, যখন এই ভারতের দক্ষিণে কেরালার কোজিকোড়ে যখন বেপুরে এই মাছ ধরা নৌকাটি এসে পৌঁছেছে, ইরানের মাছ ধরা নৌকাটি, তখন আমরা কেন বারবার এতটা সন্দেহ প্রকাশ করছি, বা কোথায় গিয়ে মনে হচ্ছে নিরাপত্তাজনিত অভাব হচ্ছে না তো, সেই জায়গা থেকে কেন বারবার সংশয় প্রকাশ করছি? তার কারণ একটাই, আমাদের কাছে, আমাদের মনে এখনো পর্যন্ত 26/11 মুম্বাই হামলা স্মৃতি আজও দগদগে, সেই দগদগে ঘা আমাদের মধ্যে রয়েছে। কেন বলছি এই কথা? কারণ আমরা জানি আজমাল কাসাব এই ঘটনায় আমরা জানি তার ফাঁসির আদেশ হয়েছে, তার মৃত্যু হয়ে গিয়েছে, কিন্তু মৃত্যু হয়নি সেই দগদগে স্মৃতির। আজমাল কাসাবরা যখন তাদের যাত্রা শুরু করেছিল তাদের এই ভয়ঙ্কর কাজ করার জন্য, 26/11 মুম্বাই হামলার ঘটনা ঘটানোর জন্য, সেই সময় তারা করাচির বন্দর থেকে তাদের যাত্রাপথের সূচনা করেছিল, জাহাজে করে এসেছিল, মাঝ সাগর পর্যন্ত জাহাজে করে এসেছিল তারা। আর তারপর একটি মাছ ধরার নৌকো, যেটি কিনা ভারতীয় মাছ ধরার নৌকো, সেই মাছ ধরার নৌকোটাকে কবজা করে নিয়েছিল কাসাবরা। এবং তারপর মুম্বাই পর্যন্ত এসেছিল, সেই মাঝ সাগর থেকে মুম্বাই পর্যন্ত এসেছিল, মুম্বাই বন্দর পর্যন্ত এসেছিল এই ভারতীয় মাছ ধরার নৌকো করেই। আর তারপর এসে মুম্বাইয়ের বন্দরে এসে তারা ভারতীয় নৌকোর এই মাঝিকে বা নাবিককে তারা হত্যা করে। এবং তারপর কি কি ঘটেছে সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি, যেগুলো সত্যি আমরা যতদিন থাকবো, সভ্যতা যতই এগিয়ে যাক না কেন, আমরা ভুলতে পারবো না। কোনো দিন ভোলা সম্ভব নয় 26/11 মুম্বাই হামলার দগদগে স্মৃতি। সেখানে আমরা তাজের ছবি দেখছি, তাজে কিভাবে একটার পর একটা ঘটনা ঘটেছে, কিভাবে এনএসজির অপারেশন হয়েছে, কিভাবে ট্রাইডেন্ট, কিভাবে নরিমান পয়েন্টে একটার পর একটা হামলার ঘটনা ঘটেছে, কিভাবে 166 জনের মৃত্যু হয়েছে, 350 জনের থেকেও বেশি সহ নাগরিক তারা আহত হয়েছেন। সেই ছবিটা আমরা ভুলতে পারা যায় না। আর সেই জন্যই ঈশান, আজকের এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলে দিচ্ছে, সত্যিই কি একমাত্র একটা মাছ ধরার নৌকো, নাকি এর পেছনে বড় সড় ষড়যন্ত্র রয়েছে?